গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা রুমি, বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে হচ্ছে 4 তারিখ। আচ্ছা দীপ্তি, আজকে আমরা ক্লাস 12 এর একটা জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের কি টপিক নিয়ে আলোচনা করব চলো একটু দেখে নি। আচ্ছা বলো তো রুমি, দীপ্তি, তোমাদের বাড়ির আশেপাশে ড্রেন আছে? হ্যাঁ আছে, তাই তো। ড্রেনে তোমরা কি করো? প্লাস্টিক আবর্জনা ফেলো, তাই তো। এর ফলে ড্রেনে কি হয় বলো তো? ড্রেনের জল কি হয়, মাঝে মাঝে থেমে যায় বা কম গতিতে যায়, তাই তো। আচ্ছা মনে করো সোমা, হঠাৎ করে একদিন রাতেবেলায় প্রচুর বৃষ্টি হলো, তখন এই ড্রেনে কি দেখতে পাও? হ্যাঁ ঠিক বলেছো রুমি তুমি। তখন ড্রেনের জল কি হয়, খুব দ্রুত গতিতে বয়ে যায় এবং এই আবর্জনাগুলো সরিয়ে নিয়ে চলে যায়, তাই তো। ঠিক এই ঘটনা কিন্তু আমরা নদীর ক্ষেত্রেও দেখতে পাই। অনেক সময় কি হয়, নদী দেখাগুলো পুরনো হয়ে গেল, তখন নদীর ক্ষয় ক্ষমতা হারিয়ে যায়, কিন্তু হঠাৎ করে যদি নদীর জলের পরিমাণ বেড়ে যায় কিংবা বোঝার পরিমাণ কমে যায় বা ভূ আন্দোলন হয়, তখন কি হয়, নদী আবার তার ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? ঠিক বলছে লোটাস, এটাকে আমরা বলবো নদীর পুনর্যৌবন লাভ। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? নদীর পুনর্যৌবন লাভ। ইংরেজিতে আমরা কি বলবো? রিভার রিজুনিফিকেশন। এবার চলো রুমি আমরা দেখিনি, ঠিক আছে, কি কি কারণে এই নদীর পুনর্যৌবন লাভ হয় বা কি কি প্রকারভেদ আছে। এক নম্বর হচ্ছে গতিশীল পুনর্যৌবন লাভ, যখন কি হয় ভূ আন্দোলন হয় তখন যেটা দেখতে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে সামুদ্রিক পুনর্যৌবন লাভ, যখন সমুদ্রতলের অবনমন ঘটে তখন আমরা সামুদ্রিক পুনর্যৌবন লাভ দেখতে পাই। 3 নম্বর কি? ভূ বিপর্যয় জনিত পুনর্যৌবন লাভ, যখন কি হয়, যখন তোমার গ্লেসিয়েশন হয় তখন এটা আমরা দেখতে পাই। আর 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ, যখন নদী গ্রাস হয়, নদীতে বোঝার পরিমাণ হ্রাস হয়ে যায় তখন বা জলবায়ুর পরিবর্তন হয়, তখন কিন্তু আমরা এই ধরনের পুনর্যৌবন লাভ দেখতে পাই। এবার চলো আমরা দেখে নেব এই পুনর্যৌবন লাভের ফলে কি কি হয়। 1 নম্বর কি হয়? 1 নম্বর হচ্ছে ভার্টিক্যাল ইরোশন বেড়ে যায়। 2 নম্বর কি হয়? 2 নম্বর হচ্ছে নদী যে স্লোপ, সেই স্লোপের পরিমাণ বেড়ে যায়। 3 নম্বর কি হয়? 3 নম্বর হচ্ছে যে ক্ষয়চক্র চলছিল সেটা বাধা পায়, কিন্তু নতুন করে আবার ক্ষয়চক্র শুরু হয়। আর 4 নম্বর কি হয়? নদী পুনরায় তার পর্যায়িত অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। তাহলে এগুলো কি দেখলাম আমরা? নদীর পুনর্যৌবন লাভের ফলে কি কি ঘটনা ঘটে। এবার চলো আমরা দেখে নেব রুমি, কি দেখব, যে নদীর পুনর্জীবন ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়েছে। সুমনা বলো তো কি কি হয়? ঠিক বলেছো সুমনা। 1 নম্বর হচ্ছে নিক পয়েন্ট সৃষ্টি হয়, ঠিক আছে, নিক পয়েন্ট। এই নিক পয়েন্টটা কি হয় জানো তো? এটাকে নিক পয়েন্ট বলে। এই নিক পয়েন্টের একটা উদাহরণ আমরা কি দেখব, যেমন নর্মদা নদীর ধোয়াধার বলে যে জলপ্রপাত আছে সেটা কিন্তু নিক পয়েন্টে অবস্থিত। 2 নম্বর কি হয়? উপত্যকার মধ্যে উপত্যকার সৃষ্টি হয়, উপত্যকার মধ্যে উপত্যকার সৃষ্টি হয়। এর উদাহরণ আমরা কি দেখবো বলতো? গ্র্যান্ড ক্যানিয়ন। ওকে। আর আমরা কি দেখে নেবো যে কপিলধারা জলপ্রপাতে 1 কিলোমিটার ঊর্ধ্বে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়। বা আরেকটা হচ্ছে নদী মঞ্চ। নদী মঞ্চ 2 রকম হয়, বুঝতে পারলে? একটা যুগ্ম, একটা হচ্ছে অযুগ্ম, ঠিক আছে। এই যুগ্ম নদী মঞ্চ আমরা কোথায় দেখতে পাবো? সুবর্ণ নদী রেখায় দেখতে পাবো। আর অযুগ্ম হচ্ছে বিপাশা নদীর পাশে দেখতে পাবো। আর একটা হচ্ছে কি হয় বলতো? কর্তিত বা খোদিত নদী মঞ্চ, নদীবাগ সৃষ্টি হয়। এই 4 নম্বর ভূমিটা আমরা কোথায় দেখতে পাবো জানো তো? লোটাস, ঠিক বলছো, দামোদর নদী দেখতে পাবো। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? নদীর পুনর্যৌবন লাভ আলোচনা করলাম। এখান থেকে কি শিক্ষা নিতে পারবো আমরা জীবনে? এটাই শিক্ষা নিতে পারবো, আমাদের জীবন যতই পুরনো হয়ে যাক না কেন, আমরা যদি ঠিকমতো খাবার খাই, ঠিকমতো নিজের মানসিক স্বাস্থ্যের উপর জোর দিই, আমরা আবার যতই পুরনো হয় না কেন নতুন করে কাজ করার ক্ষমতা ফিরে পাবো। বুঝতে পেরেছো? এটা তাহলে নদীর পুনর্জীবন লাভ থেকে এটা আমরা জীবন শিক্ষা নিতে পারি। আচ্ছা এবার চলো রুমি, তোমাদেরকে কয়েকটা কোশ্চেন ধরে নি। গতকাল কি আলোচনা করেছিলাম? বর্জ্য ব্যবস্থাপনা। আচ্ছা বলো তো সুমনা, যে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? ঠিক বলেছো। আচ্ছা দীপ্তি বলো তো ফোরার বলতে কি বোঝো? ঠিক বলেছো। আচ্ছা প্রসেনজিৎ তুমি বলো তো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি? ঠিক। আচ্ছা উমা তুমি বলো তো বর্জ্য ব্যবস্থাপনায় যে 3R আছে, আর গুলোকে কি কি রিপ্রেজেন্ট করে? বাহ, ঠিক বলেছো। তাহলে আজকে আমরা এখানে আলোচনা শেষ করলাম, পরে আবার নতুন কোন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। চলুন এরপর আমরা দেখে নেবো এখান থেকে আপনাদেরকে ইন্টারভিউরা কি কি কোশ্চেন ধরতে পারে। 1 নম্বর, প্রবল বৃষ্টি কি নদীর পুনর্জীবন ঘটাতে পারে? উত্তর অবশ্যই কি হবে? হ্যাঁ। 2 নম্বর কি? নদীর গতিবেগ হঠাৎ বাড়লে কোন সমস্যার সৃষ্টি হতে পারে? এটা কি হবে? নদীর গতিবেগ হঠাৎ যদি বেড়ে যায় কি হয়?
অনেক সময় বন্যা দেখা যায়, ঠিক আছে, বা অনেক সময় বিভিন্ন মানে নদী ক্ষয় বা মৃত্তিকা ক্ষয় দেখতে পাওয়া যাবে, নদীর যে পার্শ্ববর্তী মৃত্তিকা ক্ষয় হয়ে যায়। 3 নাম্বার, দৈনন্দিন জীবনে উদাহরণ দিয়ে রেজুনেশনকে ব্যাখ্যা করো। আমি যে উদাহরণ দিয়ে শুরু করলাম, ড্রেনের যে উদাহরণ সেটা আমরা বলে দিতে পারেন। 4 নাম্বার, কোন ভূতাত্ত্বিক শক্তি পুনর্জীবন ঘটাতে পারে? অনেকগুলো আমি শক্তির কথা বলেছি, সেগুলো বলে দেবেন। 5 নাম্বার, নিক পয়েন্ট কোথায় দেখা যায়? এটাও কিন্তু আমি বলেছি, আমাদের যে নর্মদা ধোয়াধার জলপ্রপাত সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, 6 নাম্বার, পুনর্যৌবন হলে নদী প্রবাহ অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ে না কমে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, নদীর পুনর্যৌবন লাভ হলে কি হয়? ভার্টিক্যাল ইরোশন বেড়ে যায়। এবার যদি ভার্টিক্যাল ইরোশন বেড়ে যায়, নদীর গভীরতা কি হবে? বৃদ্ধি হবে। আর নদীর গভীরতা বৃদ্ধি মানে কি জলধারণ ক্ষমতা বেড়ে যাবে। তাহলে পুনর্যৌবন লাভ হলে কিন্তু বন্যার প্রবণতা অনেকটা কমে যায়। ওকে। 7 নাম্বার, রেজুনিভেশনকে সেকেন্ড ইউথ বলা হয় কেন? সেকেন্ড ইউথ বলা হয় কেন? ইউথ মানে কি? যখন ইউথ মানে যুব, ঠিক আছে, অর্থাৎ যুবক বয়সে কি হয়? ক্ষয়ক্ষতি বেশি করে মানুষ। আর যেহেতু রেজুনিভেশনের ফলে নদী আবার নতুন করে তার যৌবন অবস্থা ফিরে পাচ্ছে, তাই এটাকে বলে সেকেন্ড ইউথ। 8 নাম্বার, রেজুনিভেশন এবং রিভার ক্যাপচারের মধ্যে পার্থক্য কি? রেজুনিভেশন সম্পর্কে বলেছি। রিভার ক্যাপচার আমরা জানি যখন কোনো সবল নদী দুর্বল নদী গ্রাস করবে সেটাকে আমরা রিভার ক্যাপচার বলবো। আচ্ছা, রেজুনিভেশনের সাথে ডিগ্রেডেশনের মধ্যে পার্থক্য কি? ডিগ্রেডেশন মানে কি? যখন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হবে তখন সেটাকে আমরা ডিগ্রেডেশন বলবো। আর রেজুনিভেশন সম্পর্কে তো আমরা ব্যাখ্যা আগেই করে ফেলেছি। এবার কি বলছে যে রেজুনিভেশন কিভাবে কৃষি জমির উপর প্রভাব ফেলতে পারে? অবশ্যই যদি পুনর্যৌবন লাভ হয় অনেক সময় কৃষি জমিকে কেটে দেয়, ফলে কৃষি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। 11 নম্বর, ড্যাম নির্মাণে পুনর্যৌবন ঘটতে পারে? অবশ্যই ড্যাম নির্মাণে কিন্তু পুনর্যৌবন ঘটতে পারে। কেন কি বলুন তো? দেখা গেল কোনো ড্যাম আমরা নির্মাণ করলাম, হঠাৎ করে যদি বেশি পরিমাণ জল ছেড়ে দিই তাহলে কি হবে? পুনর্যৌবন ঘটতে পারে। কিংবা দেখা গেলো ড্যাম ভেঙে গেল, তখন জলের পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু পুনর্যৌবন ঘটতে পারে। এবার চলুন 12 নম্বর কোশ্চেন দেখে নেবো। ভারতের কোন নদীতে পুনর্যৌবন দেখতে পাওয়া যায়? উত্তর কি হবে? তিস্তা, গঙ্গা, যমুনা। 13 নম্বর, উত্তর পূর্ব ভারতে বা হিমালয় নদীতে পুনর্যৌবন বেশি কেন দেখতে পাওয়া যায়? অবশ্যই এখানে জলের পরিমাণ বেশি, ঢালের পরিমাণ বেশি, তাই দেখতে পাওয়া যায়। 15 নম্বর কোশ্চেন, পুনর্যৌবনের প্রাকৃতিক কারণ কি আছে? অবশ্যই ড্যাম নির্মাণ করা, সে ড্যাম ভেঙে যাওয়া, অতিরিক্ত জল ছাড়া, এগুলো কিন্তু সবই কিন্তু মানবিক কারণ। তারপর কি দেখে নেবো যে ক্লাইমেট চেঞ্জ কিভাবে পুনর্যৌবন ঘটায়? এটা আমরা সবাই জানি, ক্লাইমেট চেঞ্জ হলে অবশ্যই পুনর্যৌবন লাভ কিন্তু ঘটবে। তার কারণ ক্লাইমেট চেঞ্জ, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, ঠিক আছে, অনেক সময় কি গ্লেসিয়েশন হতে পারে, অনেক কিছু কারণ হতে পারে। 18 নম্বর, বেস লেভেল কি? বেস লেভেল কমলে কিভাবে পুনর্যৌবন ঘটে? বেস লেভেল বলতে কি? নদীর সব থেকে শেষ ক্ষয় ক্ষমতা যেটাকে বলছে। এবং পুনর্যৌবন হলে কি হবে? বেস লেভেল যদি কমে যায় তখন কি হবে? পুনর্যৌবন ঘটে যায়। 19 নম্বর কি? যুব না পৌর কোন নদীতে পুনর্যৌবন দেখা যায়? অবশ্যই যুব নদীতে কিন্তু পুনর্যৌবন লাভ আমরা দেখতে পাবো। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো আমরা একটু মাথায় রাখবেন, তার কারণ এগুলো কিন্তু ইন্টারভিউ ধরতে পারে। থ্যাংক ইউ।